হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আরেকটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভালোবাসা মানুষকে পাগল করে দেয় জানতাম, কিন্তু ভালোবাসা যে মানুষকে এই পরিমাণ পাগল করে দেয় যে ভালোবাসার জন্য নিজেকে বারবার মারতে হয়, তা এই রোমান্টিক ক্রাইম থ্রিলার মুভি না দেখলে বোঝা যেত না। আজকে আমরা ফের এ হাসিনা দিল্লুবা এই মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এই মুভিটি 2021-এ আসা হাসিনা দিল্লুবার সিকুয়েল। এটি একটি রোমান্টিক ক্রাইম থ্রিলার মুভি যেখানে ভালোবাসার জন্য পাগলামির চরম সীমা অতিক্রম করে। 2021-এ আসা এই মুভির প্রথম পার্ট সবার মাঝে বেশ প্রশংসা ও সাড়া ফেলেছিল, আর তাই আরেকটি দুর্দান্ত কাহিনী নিয়ে এই মুভির দ্বিতীয় পার্টও চলে এসেছে। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। তবে গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। মূল গল্পে যাওয়ার আগে আপনাদেরকে এই মুভির পার্ট 1 সম্পর্কে একটু বলে রাখি, যেখানে আমরা রিশু ও রানী নামে দুজনকে দেখতে পাই যাদের মাঝে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। বিয়ের পরে তাদের দুজনের মাঝে সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরে তাদের মাঝে রিশুর দুঃসম্পর্কের কাজিন নীলের এন্ট্রি হয়, আর তার সাথে রানী পরকীয়ায় জড়িয়ে পড়ে। রানী এখানে রিশুকে ধোঁকা দিয়ে নীলের সাথে বারবার পরকীয়ায় জড়াচ্ছিল, কিন্তু একদিন নীল রানীকেও ধোঁকা দিয়ে চলে যায়। তখন রানী তার ভুল বুঝতে পারে আর সে রিশুকে সব সত্যি বলে দেয়। কিন্তু রিশু রানীকে অনেক ভালোবাসতো, তাই সে রানীকে মাফ করে তার সাথে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যায়। কিন্তু রিশু নীলের উপর প্রতিশোধ নিতে তাকে নানাভাবে অপদস্থ করতে থাকে। তাই একদিন নীল রিশুর বাড়িতে এসে রিশুর সাথে মারামারি করে। তখন রানী রিশুকে বাঁচানোর জন্য নীলের মাথায় আঘাত করে, আর এর ফলে নীল এখানেই মারা যায়। কিন্তু রিশু রানীকে বাঁচানোর জন্য রাইটার দীনেশ পান্ডের লেখা একটি কাহিনীর মতো করে গল্প সাজায়, যেখানে রিশু নীলের ডেড বডি লুকানোর জন্য নিজের একটি হাত কেটে তার পুরো ঘর আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এখানে রিশু কেসকে অন্যদিকে ঘোরানোর জন্য সবার সামনে নিজেকে মৃত প্রমাণ করে আর নীলের ডেড বডিকে নিজের বলে চালিয়ে দেয়। কিন্তু পুলিশ একদম হাত পা গুছিয়ে রানীর পিছে পড়ে যায়। তাদের সন্দেহ রানীর উপরই ছিল, তাই তারা নানাভাবে রানীকে দিয়ে সত্যটা স্বীকার করানোর চেষ্টা করে। কিন্তু তাদের শত চেষ্টার পরেও কোনো প্রমাণ না পেয়ে তারা রানীকে এই কেস থেকে মুক্ত করে দেয়। এরপর রানী পুলিশের হাত থেকে রেহাই পেয়ে রিশুর সাথে কোথাও চলে যায়, আর এখানেই এই মুভির প্রথম পার্ট শেষ হয়ে যায়। তো এখানে পার্ট 2 এর শুরুতে আমরা প্রচন্ড বৃষ্টির মধ্যে রানীকে দেখতে পাই। সে বৃষ্টির মধ্যে দৌড়ে কোথাও যাচ্ছিল, তখন সে হাঁপাতে হাঁপাতে একটি থানায় আসে। সেখানে সে পুলিশদেরকে তাকে বাঁচানোর জন্য বলে, কারণ তার স্বামী তাকে হত্যা করতে চায়। তখন আমাদের এখান থেকে 2 মাস পিছনে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা টিভিতে একটি নিউজ দেখতে পাই যে আগ্রার যমুনা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে অনেক হিংস্র কুমির ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা অভিমন্যু নামের একজন ডাক্তারকে দেখতে পাই, সে এখানে তার একজন রোগীকে দেখতে এসেছে। তখন এখানে আমরা রানীকেও দেখতে পাই, যে এসে অভিমন্যুর সাথে ধাক্কা খায়। আসলে সে এই বাড়িতেই থাকতো, আর অভিমন্যু তাকে খুবই পছন্দ করে, তাই সে শুধু তাকেই দেখছিল। এখানে রানী তাড়াহুড়া করে তার পার্লারের দিকে চলে যায়, কিন্তু সে তার কিছু জিনিস ভুলে রেখে যায়। তাই অভিমন্যু এগুলো তাকে দেওয়ার জন্য তার পিছে যেতে শুরু করে। সে তার পিছে পিছে একদম পার্লার পর্যন্ত চলে আসে। এখানে এত দূর দৌড়ে আসায় তার অবস্থা পুরো কাহিল হয়ে যায়, তাই রানী তাকে এজন্য ধন্যবাদ জানায়। তখন অভিমন্যু রানীকে কিছু বলতে গেলে রানীকে পার্লার থেকে ডাক দেয়। রানী তার সাথে কিছুক্ষণ পরে কথা বলবে এই বলে সে পার্লারের ভিতর চলে যায়। তাই অভিমন্যু পার্লারের সামনেই রানীর জন্য ওয়েট করতে থাকে। এখানে সে রানীর জন্য অনেকক্ষণ ওয়েট করছিল, এমনকি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেও সে সেখানেই বসেছিল। রানী তখন তাকে এখানে এভাবে বসে থাকতে দেখে। তখন সে একটি ছাতা নিয়ে অভিমন্যুর কাছে আসে। অভিমন্যু রানীকে তার সাথে ফ্রাইডে সন্ধ্যায় একসাথে একটি মুভি দেখতে যাওয়ার জন্য বলে। রানী এখানে কিছু বলার আগে সে কাউকে দেখতে পায়, আর তাকে দেখতে পেয়ে সে অন্যমনস্ক হয়ে যায়। তাই সে অভিমন্যুকে হ্যাঁ বলে ওই লোকটির কাছে যেতে থাকে। এই লোকটি আসলে রিশু ছিল, যে এখানে লুকিয়ে রানীর সাথে দেখা করতে এসেছে, কারণ সে তো সবার কাছে মৃত। আসলে ওই ঘটনার পরে রিশু আর রানী একসাথে এই আগ্রায় চলে আসে। এখানে রিশু তার পরিচয় গোপন করে একটি বাসায় লুকিয়ে থাকতে শুরু করেছে, আর তারা দুজনেই একে অপরের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে, যাতে কারো সন্দেহ না হয়।
এখানে তারা দুজনে টাকা জমাচ্ছিল যাতে তারা এদেশ থেকে পালিয়ে থাইল্যান্ডে চলে যেতে পারে, তখন তারা আবার একসাথে থাকতে পারবে। এরপর আমরা রিশুকে দেখি যে থাইল্যান্ডে যাওয়ার জন্য একটি ট্রাভেল এজেন্সির লোককে টাকা দেয়। এখানে এই লোকটি বলে সে তাদেরকে 2 মাস পর থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এরপর আমরা রিশুকে তার বাড়িতে কিছু ছাত্রদের পড়াতে দেখি। এখানে তার বাড়িওয়ালার নাম পুনাম ছিল। সে রিশুকে তার সাথে খারাপ কাজ করার জন্য সিডিউস করত, কিন্তু রিশু যেহেতু রানীকে ভালোবাসে তাই সে পুনামের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। এরপর রিশু আর রানী আবারও লুকিয়ে দেখা করে, যেখানে রিশু 2 মাস পর তাদের থাইল্যান্ডে যাওয়ার কথা জানায়। এখানে রানী রিশুকে অভিমন্যুর কথা বলে যে অভিমন্যু তাকে কি পরিমাণ পাগলের মতো ভালোবেসে ফেলেছে। এরপর রানী এখান থেকে যাওয়ার সময় রিশুকে তার আঁচলের ছোঁয়ায় পাগল করে দেয়। এরপর আমরা অভিমন্যুকে দেখি যে আজ ফ্রাইডে ছিল, তাই সে থিয়েটারে এসে হলের সমস্ত টিকিটই কিনে নেয়। আর এরপর সে থিয়েটারের সামনে রানীর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও রানী এখানে আসে না, কারণ রানীর কাছে রিশু এসেছিল আর তারা রোম্যান্স করায় ব্যস্ত ছিল, তাই তার এদিকে খেয়াল ছিল না। অভিমন্যু এখানে অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পরে রানীদের বাসায় আসে। রানী এখানে তার ভুলের জন্য অভিমন্যুর কাছে ক্ষমা চায়, কিন্তু অভিমন্যু বলে তাকে ক্ষমা চাইতে হবে না, বরং তার সাথে নেক্সট ফ্রাইডেতে আবার মুভি দেখতে যেতে হবে। আর এখানে রানীও তাকে হ্যাঁ বলে দেয়। এরপর আমরা রানী ও রিশুকে একসাথে বাজারের মধ্যে দেখি, যেখানে রানী রিশুর কাছে এসব কথা বলছিল। তখন একটি চোর এসে রানীর ব্যাগ চুরি করে পালাতে থাকে, আর রিশুও তাকে ধরার জন্য তার পিছু নেয়। কিন্তু রিশু এখানে পুলিশের গাড়ি দেখতে পায়, আর তাই সে এখান থেকে পালিয়ে যায়। তখন আমরা দেখতে পারি যে এই পুলিশ অন্য কেউ নয়, বরং অফিসার কিশোরী ছিল, যে এর আগের পার্টে রানীর উপর ইনভেস্টিগেশন করছিল। এরপর আমরা রানীর বাসায় অফিসার কিশোরকে দেখতে পাই। সে এখানে চোরের কাছ থেকে রানীর ব্যাগ ফিরিয়ে দিতে এসেছে। এখানে অফিসার কিশোর রানীকে রায়তার দীনেশ পান্ডের লেখা ওই বইটির কাহিনীর ক্লাইম্যাক্সের কথা বলে, যেই কাহিনী ফলো করে তারা বেঁচে গিয়েছিল। আসলে অফিসার কিশোর বুঝতে পেরে গেছে যে রিশু এখনো জীবিত আছে আর সে এই আগ্রাতেই আছে। এরপর রানী ও রিশু লুকিয়ে থিয়েটারে দেখা করে। তারা এখানে অফিসার কিশোরের ব্যাপারে কথা বলছিল। তখন এখানে আমরা অফিসার কিশোরকে দেখতে পাই, আর রিশু তাকে আগেই দেখতে পেয়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে রিশু বুঝতে পেরে গেছে যে পুলিশ আলারা রানীর উপর নজর রাখছে, তাই সে তার ফোন ভেঙে ফেলে সিম টয়লেটে ফ্লাশ করে দেয়। এরপর রানী রিশুর সাথে ফোনে কন্ট্যাক্ট করতে না পেরে অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু পরে রিশু তার বুদ্ধি খাটিয়ে দীনেশ পান্ডের কবিতার মাধ্যমে রানীকে মেসেজ দেয়। এরপর তারা ফোন বুটের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। এখানে রিশু রানীকে চিন্তা করতে বারণ করে আর বলে 1 সপ্তাহ পর তাদের থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, তাই তাকে একটু সতর্ক থাকতে বলে, কারণ পুলিশ তাকে ডাকতে পারে। আর তারপরের দিনই আমরা দেখতে পাই যে রানীকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছে। এখানে অফিসার কিশোর রানীর কাছে জানতে চায় যে সে কার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে। রানী তখন তাকে তার ফ্রেন্ড বলে। এখানে তখন আমরা আরেকজন বড় পুলিশ অফিসারকে আসতে দেখতে পাই, যার নাম মৃত্যুঞ্জয়। আর আমরা জানতে পারি যে এই মৃত্যুঞ্জয়ই আসলে নীলের চাচা ছিল। এখানে মৃত্যুঞ্জয় বলে যে এখন থেকে সে এই কেস হ্যান্ডেল করবে, আর সে একবার যেই কেসের পিছনে পড়ে তার শেষ দেখে ছাড়ে। সে আরো বলে যে রিশুও তাকে বেশ ভালো করেই চেনে, তাই সে রানীকে রিশুর কাছ থেকে শুনতে বলে যে মন্টু চাচাকে। তারপরে মন্টু চাচা বলে যে আমি খুব ভালোভাবেই জানি যে রিশু এখনো জীবিত আছে আর সে এই আগ্রাতেই আছে, না হলে তুমি একা এই আগ্রাতে থাকতে পারতে না, তাই সে রিশুকে ধরেই ছাড়বে। এখানে পুলিশ রানীর উপর নজর রেখে জানতে পেরেছে সে তার বাড়ির 2 কিলোমিটারের মধ্যে ছাড়া কখনো দূরে যায়নি, তাই মন্টু চাচা পুলিশদেরকে এই 2 কিলোমিটারের মধ্যেই রিশুকে খুঁজতে বলে। এখানে রিশুও বুঝতে পারে যে পুলিশ তাকে বেশ ভালোভাবেই খুঁজছে। আর একদিন সে দেখতে পায় যে ওই ট্রাভেল এজেন্সিওয়ালাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখন সে এখান থেকে পালিয়ে আবার তার নিজের বাসায় চলে আসে। এখানে পুলিশও তার খোঁজে পুনামের কাছে এসে জিজ্ঞাসাবাদ করে। পুনাম তখন রিশুর কাছে এসে বলে যে তাকে পুলিশ খুঁজতে এসেছে। এখানে পুনাম বুঝতে পারে যে রিশু কোনো কিছু লুকাচ্ছে। তারপর সে আবারও পুলিশের কাছে এসে বলে সে একে চেনে না। এখানে পুনাম রিশুকে এজন্যই বাঁচায় কারণ সে রিশুর সাথে তার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। এরপর রাত হলে রিশু এখান থেকে পালিয়ে রানীর কাছে আসে। সে এখানে বেশ নার্ভাস হয়ে ভেঙে পড়ে। সে রানীকে বলে যে সবকিছুই শেষ হয়ে গেছে, পুলিশ ট্রাভেল এজেন্সি এলাকে ধরে ফেলেছে,
তাই তারা একসাথে যেই স্বপ্ন দেখেছিল যে তারা এখান থেকে পালিয়ে আবার তাদের নতুন জীবন শুরু করবে, তাদের এই স্বপ্ন শেষ হয়ে গেছে। এখানে রিশু বলে যে মন্টু চাচা তাদের কাউকে ছাড়বে না, তাই রিশু নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে নিজের ঘাড়ে সমস্ত দোষ নিতে চায়, কিন্তু রানী তাকে তা করতে মানা করে। তখন নিচে আমরা কারোর আসার শব্দ শুনতে পাই। আসলে সেখানে অভিমন্যু এসেছিল, যাকে দেখে রানীর মাথায় একটি আইডিয়া আসে। রানী তখন ঋষুকে বলে যদি তার এই পরিকল্পনা সফল হয় তাহলে পুলিশ তাকে আর খুঁজবে না। তো এর পরের ফ্রাইডেতে অভিমন্যু আবারও বৃষ্টির মধ্যেই থিয়েটারের সামনে রানীর জন্য অপেক্ষা করছিল। তখন আমরা এখানে রানীকে একটি লাল শাড়ি পরে বৃষ্টিতে ভিজে অভিমন্যুর কাছে আসতে দেখি, যাকে দেখে অভিমন্যু অনেক খুশি হয়। আর রানী অভিমন্যুকে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে, যাতে অভিমন্যু অনেক অবাক হলেও সে রানীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে রানীর পরিকল্পনা ছিল যেহেতু পুলিশের সন্দেহ যে তারা দুজনে একসাথে আছে, তাই সে অভিমন্যুকে বিয়ে করতে চায়, তাহলে তার উপর পুলিশের এই সন্দেহ দূর হয়ে যাবে। আর এরপর তারা এখান থেকে পালিয়ে আবারও তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এরপর 3 দিন পরে অভিমন্যু ও রানীর বিয়ে হচ্ছিল। তখন আমরা ঋষুকে দেখতে পাই যে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল, কারণ সে তার চোখের সামনে তার স্ত্রীকে আবার অন্য কারোর সাথে বিয়ে হতে দেখছে। আর এখানে পুলিশ আলারাও এই বিয়েতে উপস্থিত ছিল, তারা এখানে চারিদিকে নজর রাখছিল। এরপর বাসর রাতে অভিমন্যু রানীর কাছে আসার চেষ্টা করে, কিন্তু রানী তাকে মানা করে দেয়। সে বলে যে সে এখনো ঋষুকে ভুলতে পারেনি, তাই সে অভিমন্যুর সাথে স্বাভাবিক হওয়ার জন্য কিছু সময় চায়। তখন অভিমন্যু রানীকে তার জীবন কাহিনী শোনায়, যেখানে সে তার পরিবারের সবাইকে হারানোর পর অনেক একা হয়ে পড়ে, তাই সে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে তখন রানীকে দেখতে পায়, প্রথম দেখাতেই সে রানীর প্রেমে পড়ে যায়। এরপর অভিমন্যু অন্য ঘরে ঘুমাতে চলে যায়, কিন্তু এরপর থেকে অভিমন্যু রানীকে দেখে তার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যায়, আর তার মনে মনে রানীকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। কিন্তু সে রানীকে কখনো জোর করে না, সে মনে মনে ভাবে যে একদিন রানী তার ভালোবাসা ঠিকই বুঝতে পারবে। এরপর একদিন রানী অভিমন্যুকে রাইটার দীনেশ পান্ডের কথা জানায় যে সে তার অনেক বড় ফ্যান, আর সে তার সব বই পড়েছে। আর তার ফ্যান হবে বাই না কেন, কারণ এই বইয়ের কাহিনীর কারণেই খুন করেও সে এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। পরের দিন পুনাম ঋষুর কাছে আসার জন্য তাকে কিস করছিল, কিন্তু রানী দূর থেকে তাদেরকে দেখে ফেলে। তাই ঋষু দৌড়ে রানীর কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে পুনাম কিভাবে তাকে ভয় দেখিয়ে তার পিছে পড়ে আছে, কিন্তু রানী রাগ করে তাকে বেশি কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। আর সে বাসায় গিয়ে প্রচুর পরিমাণ মদ পান করে। এখানে সে মাতাল হয়ে অভিমন্যুকে সব সত্যি কথা বলে দেয় যে ঋষু এখনো বেঁচে আছে, তাকে পুনাম ভালোবাসে, আর ধোঁকা অভিমন্যুর সাথে হচ্ছে। পরের দিন সকালে অভিমন্যু রানীকে ঋষুর কাছে ফোন দিতে বলে। তারপর তারা তিনজনই একটি মেলায় দেখা করে, যেখানে অভিমন্যু তাদের দুজনকে পালাতে সম্পূর্ণ সহযোগিতা করতে চায়। তখন ঋষু তাদেরকে হেল্প করার কারণ জানতে চায়। এতে অভিমন্যু বলে যে তাদের মাঝে একদিন না একদিন তো অবশ্যই ঝামেলা হবে, তখন রানী তো আবার তার কাছেই ফিরে আসবে, এটা সে তার এই ভালোবাসার জন্যই করছে। এটি শোনার পর ঋষু বুঝতে পারে যে অভিমন্যু রানীকে একজন সাইকোর মতো ভালোবেসেছে, কিন্তু তবুও সে অভিমন্যুর হেল্প নেয়। এখানে অভিমন্যু ঋষুকে তার ক্লিনিকে নিয়ে যায়, এখানে সে নিরাপদে থাকবে। তখন অভিমন্যু বলে সে 2 দিন পর তাদের জন্য পাসপোর্ট ও টিকিটের ব্যবস্থা করবে। তারপর অভিমন্যু চলে গেলে এখানে পুনাম আসে। সে আসলে ঋষুকে ফলো করছিল। তখন ঋষু তাকে কিস করে আর বলে সে 1 মাস পর তার সাথে দেখা করবে। এই শুনে পুনাম অনেক খুশি হয়ে এখান থেকে চলে যায়। আর এরপর আমরা আরেকজন অপরিচিত লোককে এখানে আসতে দেখি। এরপর অভিমন্যু বাসায় গিয়ে ঋষুর জন্য খাবার নিয়ে আসে। অভিমন্যু এখানে বুঝতে পারে যে এখানে কেউ এসেছিল। তখন ঋষু তাকে পুনামের কথা জানায়। অভিমন্যু এখানে মেঝেতে কিছু মাটি দেখতে পায়। আসলে এই মাটি ওই জায়গার ছিল যেখানে সে লাল্লান নামের একজনের থেকে সাপ নিয়ে এসেছিল, আর সেই সাপের কামড়েই তার পরিবারের সবার মৃত্যু হয়। আর এখানে তখন ওই লাল্লানি এসেছিল। ঋষু এখানে অভিমন্যুর কাছ থেকে এরকম সাইকো টাইপের কথা শুনে বুঝতে পারে যে অভিমন্যু আসলে একজন সাইকো কিলার, আর সে রানীকে পাওয়ার জন্য তাকেও মেরে ফেলতে পারে। এই ভেবে সে অভিমন্যুর উপর আক্রমণ করে, কিন্তু অভিমন্যু তার উপর ভারী কিছু ফেলে তাকে এখানে আটকে রেখে চলে যায়। এরপর অভিমন্যু রানীকে নিয়ে ইয়ামুনা নদীতে নৌকা করে ঘুরতে আসে। এখানে অভিমন্যু বলে কেউ তাকে ধোকা দিলে তা তার সহ্য হয় না। সে বলে যে তার চাচাও তার বাবাকে বিজনেসে ধোকা দিয়েছিল, তাই সে তার চাচার পুরো পরিবারকেই মেরে ফেলেছে।
এখানে রানী একটু ভয় পেয়ে যায় আর সে তখন নদীতে কুমির দেখতে পায়। তখন অভিমন্যু রানীর কাছে জানতে চায় যে তার কি একটুও মনে হয়নি যে তারা দুজন একসাথে থাকতে পারত। তখন রানী বলে মনে হয়েছে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় যেখানে তার জীবনে ঋষু থাকতো না। এ কথা শুনে অভিমন্যুর অনেক ভালো লাগে। অন্যদিকে ঋষুকে দেখি সে ওখান থেকে বের হতে পেরেছে। এখানে বাড়ি ফেরার পর আমরা অভিমন্যুর আলমারিতে দীনেশ পান্ডের অনেক বই দেখতে পাই, কারণ অভিমন্যুও দীনেশ পান্ডের অনেক বড় ফ্যান আর সেও তার সমস্ত বই পড়েছে। আর সে যখন রানীকে প্রথম দেখেছিল তখন রানীর হাতে সে দীনেশ পান্ডের বই দেখেছিল। এই বলে সে রানীর হাত চেপে ধরে। রানী তখন এখান থেকে যেতে গেলে অভিমন্যু তাকে ধাক্কা দেয় আর তার মাথা গিয়ে টেবিলের সাথে আঘাত খায়। আর এরপর রানী এখান থেকে বের হয়ে সোজা পুলিশ স্টেশনে চলে আসে, যেটা মুভির শুরুতেই আমাদের দেখানো হয়েছিল। এরপর কাহিনী এই পুলিশ স্টেশন থেকেই শুরু হয়, যেখানে রানী পুলিশের কাছে স্বীকার করে যে ঋষু বেঁচে আছে, কিন্তু অভিমন্যু তাকে ও ঋষুকে মারতে চায়। এখানে পুলিশ অভিমন্যুর বাড়িতে এসে অভিমন্যুকে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। তখন অফিসার কিশোরের কাছে একটি ফোন আসে। এরপর তারা রানীকে নিয়ে একটি জায়গায় আসে যেখানে তারা দুটি লাশ পায়। এখানে এই লাশ দুটি দেখে মনে হচ্ছিল এটি অভিমন্যু ও পুনামের লাশ, তাই তাদের পুরো সন্দেহ আবারও রানী ও ঋষুর উপরই যায়। তাই তারা রানীকে থানাতে এনে তার উপর টর্চার শুরু করে। আর এই টর্চারের কথা মন্টু চাচা চালাকি করে মিডিয়াতে ছড়িয়ে দেয়, যেটি দেখে ঋষু রানীকে বাঁচানোর জন্য একটি ভিডিও পাঠায় যেখানে সে যমুনা নদীর ব্রিজের উপর স্যালেন্ডার হতে চায়, কিন্তু তার শর্ত হলো রানীকে ছেড়ে দিতে হবে আর রানী তার কাছে আসলে সে তখন স্যালেন্ডার করবে। এখানে মন্টু চাচাও তার প্ল্যানিং করছিল, সে তাদের দুজনকেই ব্রিজের উপর তার টিমের সাহায্যে ধরে ফেলবে। তাই রাত হলে ঋষু ব্রিজের উপর ট্রেন থামিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে। তখন মন্টু চাচাও রানীকে ঋষুর কাছে যাওয়ার জন্য ছেড়ে দেয়। এখানে রানী ঋষুর কাছে চলে আসে। তখন আমরা অভিমন্যুকে পুলিশের পোশাক পরে এখানে আসতে দেখি। সে আসলে পুলিশকে বোকা বানিয়ে তাদের আগে এখানে চলে এসেছে। এখানে অভিমন্যু রানীর উপর বন্দুক ধরে তাকে মারার জন্য, কারণ রানী তাকে ধোকা দিয়েছে। কিন্তু ঋষু অভিমন্যুর হাত থেকে বন্দুক ফেলে দেয় আর তার সাথে ঋষুর হাতাহাতি হয়। তখন রানী এই বন্দুক নিয়ে অভিমন্যুর দিকে তাক করে, কিন্তু তার পা পিছলে সে ব্রিজ থেকে পড়ে যায়। কিন্তু তখনই ঋষু তাকে ধরে ফেলে। আর এখানে অভিমন্যু তাদের দুজনকেই ব্রিজ থেকে ফেলে দিতে চায়, কারণ ব্রিজের নিচে নদীর মধ্যে অনেক ক্ষুধার্ত কুমির ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এখানে তারা তিনজনই একসাথে নদীতে পড়ে যায়। এখানে পুলিশও এটি দেখে হতবাক হয়ে যায় আর তাদেরকে নদীর মধ্যে কোথাও খুঁজে পায় না। তারা এটি মনে করে যে নদীর মধ্যে থাকা কুমিরগুলো হয়তো তাদের খেয়ে ফেলেছে। এরপরেও তারা খোঁজাখুঁজি করে নদী থেকে কিছু কুমির ও ঋষুর কাঠের তৈরি হাত ছাড়া আর কিছুই পায় না। তাই এই কেসটি বন্ধ হতে যায়। কিন্তু মন্টু চাচা বলে এই কেস এখন বন্ধ হবে না, কারণ সে এই তিনজনের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। সে বলে এই তিনজন যদি বেঁচে থাকতো তাহলে এই তিনজনই জেলখানায় থাকতো, যদি না তারা নিজেদেরকে মৃত প্রমাণ করে নতুনভাবে জীবন শুরু করে। এখানে অভিমন্যু লাল্লানের কাছ থেকে সাপ নিয়ে তার পরিবারকে হত্যা করেছিল, কিন্তু পরে লাল্লান তাকেই ব্ল্যাকমেল করতে শুরু করে। আর পুনাম যেহেতু ঋষুকে ব্ল্যাকমেল করছিল, তাই সে লাল্লান ও পুনামকে হত্যা করে পুড়িয়ে দেয়। আর সে যেহেতু ডাক্তার ছিল, তাই সে সবকিছু এমনভাবে সাজায় যে লাশটি তার বলে মনে হয়। এখানে অভিমন্যুর বাসার সামনে সিসিটিভি থেকে তারা আরো জানতে পারে যে ওই দিন রাতে অভিমন্যু ও রানীর বাসায় পৌঁছানোর 15 মিনিট পর সেখানে ঋষুও চলে আসে। আর তার কিছুক্ষণ পরে রানী বাসা থেকে বেরে দৌড়ে পুলিশ স্টেশনে চলে আসে। আর তার একটু পরেই অভিমন্যু ও ঋষু বাইকে করে তাদের বাসা থেকে বের হয়। এখানে তাদের তিনজনের মধ্যে অবশ্যই কোনো প্ল্যান হয়েছিল, তাই ঋষু নিজেই ওই ব্রিজের উপর স্যালেন্ডার হতে চেয়েছে। কিন্তু এখানে বড় অফিসার বলে যে তারা সবাই দেখেছে যে তারা তিনজনই একসাথে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়, আর তাদের লাশ এজন্যই পাওয়া যায়নি কারণ নদীতে থাকা কুমিরগুলো তাদের খেয়ে ফেলেছে। তাই এখানে সে এই কেসটি ক্লোজ করে। এর কয়েক মাস পর আমরা হিমাচল প্রদেশে রানীকে দেখতে পাই। এখানে তাকে খুবই মনমরা দেখাচ্ছিল, যেখানে সে ওই দিনের কথা মনে করে যে সে আর অভিমন্যু বেঁচে গেলেও ঋষি বাঁচতে পারে না, কারণ তাকে কুমিরে ধরে ফেলে। এখানে রানী বাচ্চাদের পড়াতো আর অভিমন্যু একটি ক্লিনিকে কাজ করছিল। এরপরে একদিন রানী বাচ্চাদের পড়াচ্ছিল, তখন সে একটি বাচ্চার নোটবুকে দীনেশ পান্ডের লেখা কিছু লাইন দেখতে পায়। এখানে সে এটি দেখে অনেক চমকে যায়,
এরপর আমরা মন্টু চাচাকে দেখতে পাই যে তার কাছে একটি দীনেশ পান্ডের বই এসেছে। এখানে এই বইটিতে লেখা ছিল যে এই বইয়ের মাত্র 3টি কপি রয়েছে আর তার মধ্য থেকে একটি কপি এখন তার কাছে আছে। তখন এই বইটি পড়ে মন্টু চাচা ওই দিন তাদের প্ল্যানিং সম্পর্কে বুঝতে পারে। আসলে ওই দিন তাদের নদীতে ঝাঁপ দেওয়ার 3 দিন আগে থেকেই তারা নদীতে খাবার দিয়ে কুমিরগুলোকে ওইখান থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। আর পুরো ঘটনা জানার জন্য তাকে হিমাচল প্রদেশে একটি লাভার পয়েন্টে 20 তারিখ সন্ধ্যা 6টায় আসতে বলা হয়। এদিকে অভিমন্যুকেও রানী চিঠিতে এই লাভার পয়েন্টে আসতে বলে। এখানে এসে অভিমন্যু দেখে যে রানী এই লাভার পয়েন্টের পাহাড়ের চূড়ায় একদম কিনারায় বসে আছে। এখানে রানী অভিমন্যুকে তার কাছে আসতে মানা করে, না হলে সে এখান থেকে লাফ দেওয়ার হুমকি দেয়। তখন এখানে আমরা মন্টু চাচাকে কিছু পুলিশের সাথে আসতে দেখি। আর এরপরে আমরা ওই রাতে সম্পূর্ণ ঘটনা জানতে পারি। আসলে ওই রাতে রানী ঋষুকে দেখে পা পিছলে পড়ে গিয়েছিল। তারপরে অভিমন্যু দীনেশ পান্ডের লেখা একটি কাহিনীর মতো করে পালানোর পরিকল্পনা করে। তাই রানী পুলিশের কাছে গিয়ে ধরা দেয় আর তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ব্রিজের আশপাশ থেকে কুমিরগুলোকে খাবার দিয়ে অনেক দূরে সরে নিয়ে যায়। কিন্তু ওই দিন তারা নদীতে ঝাঁপ দেওয়ার পর ঋষুর এক হাত না থাকায় তার সাঁতার কাটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তখন অভিমন্যু তার কাছে গেলে সে সেখানে একটি কুমির দেখতে পায়। তাই সে রানীকে পাওয়ার জন্য ঋষুর হাত খুলে ফেলে আর সে রানীকে নিয়ে উপরে চলে আসে। কিন্তু তখন এই কুমিরটি ঋষুকে ধরে ফেলে। এখানে অভিমন্যু রানীকে নিজের করে পাওয়ার জন্য এমন করে, কারণ রানী বলেছিল যদি তার জীবনে ঋষু না থাকে তাহলে সে তার হবে। কিন্তু রানী এতদিন ভাবছিল যে এতে অভিমন্যুর কোনোই দোষ ছিল না, তাই সে অভিমন্যুর সাথে থাকতে শুরু করেছিল। রানী তখন অভিমন্যুকে বলে যে আমাকে পাওয়ার জন্য তুমি ঋষুকে হত্যা করেছো, কিন্তু তোমার শাস্তি এটাই হবে যে তুমি আমাকেও পাবে না। এই বলে রানী পাহাড়ের চূড়া থেকে লাফ দেয়। এরপর পুলিশ এসে অভিমন্যুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখানে এয়ারপোর্টে বসে অভিমন্যু মন্টু চাচাকে হাসতে হাসতে বলতে থাকে যে তারা রানীর লাশ খুঁজে পাবে না। তখন আমাদের আবার ওই রাতের ঘটনা দেখানো হয়, যেখানে কুমিরটি ঋষুকে খাওয়ার জন্য আসছিল। তখন ঋষু তার কাঠের হাতটি কুমিরের মুখে ঢুকিয়ে দেয় আর সে এখান থেকে বেঁচে অন্য কোথাও পালিয়ে যায়। এরপর সে রানীকে দীনেশ পান্ডেতের লেখা ওই লাইন পাঠিয়ে তার সাথে দেখা করে আর মন্টু চাচাকেও ওই বইটি ঋষুই পাঠিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে রানীর ওইখান থেকে ঝাঁপ দেওয়ার পরেও সে বেঁচে আছে আর সে ওখান থেকে তখন ঋষুর কাছে চলে যায়। এখানে অভিমন্যু বলে যে তাদের বাঁচতে হলে দুনিয়ার সামনে তাদের আবার মরতে হতো, তাই তারা তাকেই ফাঁসিয়ে দুনিয়ার সামনে নিজেদেরকে আবারও মৃত প্রমাণ করেছে। এখানে আমরা আরো জানতে পারি যে দীনেশ পান্ডে আসলে অভিমন্যুরই বাবা ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন সব ভিডিওর আপডেটের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।